আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর বা এসএসসি হিসাব বিজ্ঞান যেটাই বলো না কেন, এই হিসাব বিজ্ঞান বইয়ের 6 অধ্যায় বা জাবেদা এই অধ্যায় থেকে আমরা 3 নং সৃজনশীল প্রশ্ন, বোর্ড বইয়ের 3 নং সৃজনশীল প্রশ্ন আমরা আজকে সমাধান করব। এটা কিন্তু 77 পৃষ্ঠা, হ্যাঁ, এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 3 নং সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করি। চলো, চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই ছকটা যখন তুমি করবে, তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা অথবা তারিখ বিবরণ টাকা টাকা যেভাবে তুমি লেখো না কেন, প্রথমে যেটা করবে উপরে ছকের উপরে লিখে নিবে যে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো, এভাবে তুমি লিখে নিতে পারো। তো প্রথমে আমরা চলো 1 তারিখে যাই, কারণ প্রারম্ভিক মূলধন মানে 1 তারিখের লেনদেনগুলো ছাড়া অন্যগুলো কিন্তু আসবে না, শুধুমাত্র 1 তারিখের লেনদেন আসবে। তো নগদ 2,50,000 টাকা, 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এখানে খেয়াল করো 2017 সাল, কি লিখবো? 2017 সাল লিখবো। তারপরে জানুয়ারির 1 তারিখ, তাহলে আমরা লিখি জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ। ওকে, তাহলে এখানে সম্পদ সমূহ আমরা একটু লিখে নেই। সম্পদ সমূহ মানে বছরের প্রথমে যে সম্পদগুলো ছিল সেই সম্পদগুলো আমরা এখানে লিখবো। তো সম্পদগুলোর মধ্যে প্রথমে আছে কি? নগদ। প্রথমে আমরা নগদ লিখবো। নগদ কত টাকা? 2,50,000 টাকা। এখানে লিখতে পারি 2,50,000 টাকা। তারপর লিখবো কি? আসবাবপত্র কত টাকা? 65,000 টাকার আসবাবপত্র। তাহলে এখানে লিখি আসবাবপত্র 65,000 টাকা, 65,000 টাকা। তাহলে দুটো মিলে কত হয়? 3,10,000, 3,15,000 টাকা, 3,15,000 টাকা। এখন খেয়াল করো, এই অঙ্কে কিন্তু আর কোনো দায়টাই নাই। এখানে মূলত দায় বলতে থাকে হচ্ছে কি, পাওনাদার থাকতে পারে, ঋণ থাকতে পারে। তো এগুলো কিছু নাই যেহেতু, তাহলে তো এটাই মানে এই সম্পদ বের হয়েছে, মোট সম্পদ। এখানে দায় বাদ দিল, দায় হচ্ছে শূন্য, কিছু নাই। তাহলে আমরা যদি দায় বাদ দিই তাহলে কি হয়? এটাই প্রারম্ভিক মূলধনের পরিমাণ হয়। তাহলে এখানে আমরা লিখব কি? অতএব প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন, ওকে, প্রারম্ভিক মূলধন কত টাকা? 3,15,000 টাকা। এই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। একদম ইজি ব্যাপার, একবার ইজি। হ্যাঁ, তাহলে এই 1 তারিখে কী করবা? নগদ, ব্যাংক একসাথে যোগ করে দিলাম সম্পদগুলো। এখানে যদি আরও কিছু থাকতো সেগুলো কিন্তু আমরা এখানে যোগ করে দিতাম। ওকে, তারপর চলো আমরা ক নাম্বারের পর খ নাম্বারে যাই। দেখো, খ নাম্বারে বলেছিল কি? 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। তো আমি চালানটা অলরেডি ছকটা করে রেখেছি। দেখো, চালানের ছকটা করে রেখেছি। 5 তারিখের লেনদেন। তো 5 তারিখে কি আছে? দেখো, 5% বার্তায় সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট 192 টাকা ধরে 250 ফুট জিআই পাইপ বিক্রয়। চালান নং হচ্ছে কত? 205, প্যাকিং চার্জ 500 টাকা। তো চালান নংটা আমরা আগে এখানে লিখব। কত টাকা আছে? চালান নং 205 আছে। কত? 205। হ্যাঁ, ওকে, চালান নং পাইলাম। তারপরে কার কাছে বিক্রি করতেছি? সুবর্ণা ট্রেডার্স। তো ক্রেতার নাম কি? সুবর্ণা ট্রেডার্স। ঠিকানা জানি না, সো ঠিকানা আমার লেখার দরকার নেই। ট্রেডার্স, সুবর্ণা ট্রেডার্স পাইলাম। আর তারিখ কবে? জানুয়ারির 5 তারিখ। তো এখানে লিখব কি? জানুয়ারির 5, জানুয়ারি 5 তারিখ 2017 সাল, মেবি 17 সাল। হ্যাঁ, তারপর দেখো ক্রমিক নং, এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, ঠিকানা নাই এজন্য দিলাম না। তুমি এখানে চালানে ওই প্রতিষ্ঠানের নামটা ভাবি যাবে, ঠিকানা মিকানা লিখে নিও একটু। তারপর দেখো মালের বিবরণ, এটা হচ্ছে কি? প্রতি ফুট 192 টাকা ধরে 250 ফুট জিআই পাইপ। তাহলে এখানে লিখবো কি? প্রতি ফুট। এখানে আবার অনেকে নামটাম লেখে, নামটা আমি লিখছি, সো নাম আর লেখা লাগবে না। তো এখানে লিখবো কি? প্রতি ফুট 100। আমরা এখানে এত কিছু লেখার দরকার নেই, আমরা 192 এখানে লিখবো। কত ফিট? 250 ফিট, সেটাও লিখবো। জাস্ট আমরা লিখবো জিআই পাইপ বিক্রয়। হ্যাঁ, তাহলে এখানে লিখবো কি? জিআই পাইপ, জিআই জিআই পাইপ। তো জিআই পাইপ কত? দেখো 192 টাকা দরে। তাহলে দর হচ্ছে 192 টাকা। খেয়াল করো, দর হচ্ছে কত? 192 টাকা। আর পরিমাণ কত? 250 ফুট। এই যে পেয়ে গেলাম, তাই না? পরিমাণটা পেয়ে গেলাম 192 টাকা দরে। তো এবার আমরা হচ্ছে এটা গুণ করব। দেখো ক্যালকুলেটারে তুমি একটু গুণ করতে পারো। 192
গুণ হচ্ছে 250, তাহলে কত 48,000 টাকা হয়। 4 কত হয় 48,000 টাকা। খেয়াল করো, এই যে 250 ফুট জিআই পাইপ 192 টাকা ধরে মোট কত হয় 48,000 টাকা হয়। তো আমি এখানে লিখলাম সাপোজ 48,000 টাকা। খেয়াল করো 48,000 টাকা লিখলাম। এবার হচ্ছে এর সাথে আমরা যোগ করব কি, যোগ প্যাকিং খরচ। কি করব, যোগ প্যাকিং খরচটা এখানে যোগ করে দিব। প্যাকিং খরচ, প্যাকিং খরচ যোগ করার আগে আমরা আরেকটা কাজ করে নেই। এখানে বারটা আছে না, 5% বারটা, তাহলে কি করব, আগে বারটা বাদ দিয়ে নেই। বারটা দেখো, বারটা কত টাকা আছে, 5% বারটা, তাহলে 48,000 টাকার উপরে 5% বারটা করতে হবে 2400 টাকা। তাহলে 2400 টাকা এখান থেকে বাদ দিয়ে নেব। আমরা চাইলে একসাথে সব লিখতে পারতাম, 2400 টাকা এখান থেকে বাদ দিয়ে নেব। তাহলে কত হয় দেখো, 48,000 থেকে 2400 বাদ দিলে 48,000 থেকে 2400 বাদ দিলে হয় 45,600। 45,600 টাকা। এখানে একটু ছকটা বড় হলে ভালো হতো। ওকে, তারপর এবার আমরা যোগ করব হচ্ছে প্যাকিং খরচ। কি করব, যোগ প্যাকিং খরচ। তো প্যাকিং খরচ কত টাকা ছিল, প্যাকিং খরচ ছিল প্যাকিং চার্জ ছিল 500 টাকা। তাহলে 500 টাকা এখানে যোগ করে দাও। 500 টাকা যোগ করলে কত হয়, 500 যোগ করলে হয় 46,100 টাকা। 46,100 টাকা। খেয়াল করো, তাহলে আমরা এখানে 46,100 টাকা পেলাম। ছকটা একটু বড় হলে আর একটু সুন্দর হইতো বুঝাইতে। ওকে, তারপর আমরা এখানে কথায় লিখবো 46,100 টাকা। 46,100 টাকা, 100 টাকা এখানে লিখবো 46,100 টাকা। আর এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে 192 গুণ 250 দেন 48,000 টাকা, দেন 2400 টাকা হচ্ছে ভ্যাট আসে, ভ্যাটটা আমরা বারটা আসে, বারটাটা আমরা বাদ দিয়ে দিলাম 2400 টাকা, দেন হয় 45,600 টাকা। 45,600 টাকার সাথে আমরা আবার 500 টাকা প্যাকিং চার্জটা আমরা যোগ করব, দেন হয় 46,100 টাকা। এখানে বিক্রেতার স্বাক্ষর দিয়ে দিবে। এই ছকটা আর একটু বড় করতে হবে, তাহলেই হবে। তো এই হচ্ছে চালান ছিল একবারে। দেন আমরা যাব হলো গ নং প্রশ্নের উত্তর করতে। দেখো গ নম্বরে কি আছে, গ নম্বরে হচ্ছে বলা আছে জানুয়ারি মাসের 8, 15, 18, 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করতে হবে। জানুয়ারি মাসের 8, 15 এবং 18, 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। 8, 15 এবং 18 এবং 28 আমি এখানে লিখেছি। তো তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা সবই কিন্তু এখানে লিখেছি, একটু খেয়াল করো। এবার হচ্ছে আমরা কি করব, প্রথমে দেখব জানুয়ারি মাসের 8 তারিখে কি বলছে। দেখো হ্যাঁ, জানুয়ারি মাসের 8 তারিখে কি বলছে, 8 তারিখ কোথায়, 1, 5, 8, এই যে 8 তারিখ। তো 8 তারিখে বলছে রাজন ট্রেডার্সের নিকট থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান করা হয়েছে। তো আমি যখন তার কাছ থেকে চেক প্রদান করতেছি তখন কিন্তু আমার ব্যাংকের টাকা কমে যাচ্ছে। তার আগে চিন্তা করো, আমি পণ্য ক্রয় করতেছি, ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। সো আমরা এখানে লিখতে পারি কি, ক্রয় হিসাব ডেবিট। কি লিখতে পারি বলো, ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট কত টাকা, 41,500 টাকা। এখানে লিখব 41,500 টাকা। আচ্ছা, আমার টাকাটা আমি চেকের মাধ্যমে পরিশোধ করতেছি ক্রয় করে, সো আমার ব্যাংকের টাকা কিন্তু কমে যাবে। তো ব্যাংকের টাকা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ক্রেডিট 41,500 টাকা। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, চেকে পণ্য ক্রয়, চেকে পণ্য ক্রয়। তারপরেরটাই যাই, তারপরে কি আছে দেখো, 8 তারিখের পরে হচ্ছে 15 তারিখ। 15 তারিখে আছে কি, ব্যবসায় ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় 200 টাকা। তাহলে কাগজ ও কলম ক্রয় এটাকে একসাথে আমরা বলতে পারি মণিহারি। কি বলতে পারি, যেটা প্রতি সপ্তাহে প্রয়োজন হয় একটা প্রতিষ্ঠানে একাধিকবার, ছোট ছোট জিনিস দামও কম, সেটাকে আমরা মণিহারি বলতে পারি, যেমন খাতা, কলম, পেন্সিল, রাবার এগুলো। তো এই কাগজ কলম 200 টাকা ক্রয়, এটাকে আমরা বলবো মণিহারি। মণিহারি কিন্তু একটা খরচ। তো আমরা এখানে ক্রয় হিসাব না লিখে কি লিখবো, মণিহারি হিসাব লিখবো। মণিহারি হিসাব, মণিহারি হিসাব ডেবিট, মণিহারি হিসাব ডেবিট। আর আমরা দিচ্ছি কি, নগদ টাকা তাকে পরিশোধ করতেছি। তো নগদ টাকা নামক সম্পদ প্রতিষ্ঠান থেকে কমে যাবে, জন্য নগদান হিসাব ক্রেডিট লিখবো। কি লিখবো, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কত টাকা বলো তো, টোটাল 200 টাকা। কত টাকা, 200 টাকা। তাহলে আমরা এখানে লিখব 200 টাকা। ওকে, আর তারপর হচ্ছে আমরা ব্যাখ্যা দিব কি, মণিহারি ক্রয়, কাগজ ও কলম ক্রয়। এখানে ব্যাখ্যা লিখব, কাগজ
ও কলম ক্রয়। আর একটু বাড়াই লিখতে পারো নগদে কাগজ ও কলম ক্রয়। তারপর 15 তারিখের পর 18 তারিখে দেখো এই যে 18 তারিখ ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 15,000 টাকা। দেখো আলমারি ক্রয়, হ্যাঁ কিসের জন্য বলো? ব্যবসায়ের জন্য। আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। তো এখানে আলমারি ক্রয়, এখানে প্রতিষ্ঠান চৌধুরী হার্ডওয়্যার। তো এখানে এটা হচ্ছে একটা হার্ডওয়্যারের দোকান, এটা কিন্তু কোনো ফার্নিচারের দোকান না যে আলমারি ক্রয় করবে। তো মানে বিক্রি করার জন্য ক্রয় করবে। ব্যবসার জন্য বলছে দেখে অনেকে ভাববে যে এটা বিক্রি করার জন্য মনে হয়, না আসলে প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য। তো ব্যবহারের জন্য কোনো আলমারি ক্রয় করা, এটা হচ্ছে একটা সম্পদ ক্রয়, এটা একটা স্থায়ী সম্পদ। তো এই সম্পদটা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। সো আমরা এখানে লিখব কি? আমরা চাইলে লিখতে পারি আলমারি হিসাব, চাইলে লিখতে পারি আসবাবপত্র হিসাব। তো আমরা আলমারি হিসাব লিখি বা আসবাবপত্র হিসাব লিখি, সমস্যা কি? আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব কী হবে? ডেবিট হবে। আচ্ছা, তো ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন খরচ 1500 টাকা। তো এই জন্য আমরা কী করব? নগদান হিসাব ক্রেডিট লিখব। এবার আমি আরেকটু আসি, নগদান হিসাব ক্রেডিট প্রকৃত যে ব্যাখ্যা সেটা আমরা একটু আসি যে স্যার পরিবহন খরচ দিছে কিন্তু আপনি আসবাবপত্র হিসাব লিখলেন কেন? আসলে আসবাবপত্র ক্রয় করার জন্যই তো পরিবহন দিছে, এই পরিবহন তো পণ্য ক্রয়ের জন্য না। তো কোনো স্থায়ী সম্পদ ক্রয় করার জন্য যে পরিবহন খরচ হয় ওইটাকে ওর সাথে যোগ করে দিতে হয়, অর্থাৎ ওইটা আসবাবপত্র হিসাবেই লিখতে হয়। সো ব্যাপারটা এভাবে খেয়াল করো, আসবাবপত্র হিসাব ডেবিট হবে, মানে আসবাবপত্র মানে যদি মানে একটা স্থায়ী সম্পদ ক্রয় করলে তার সাথে আনুষঙ্গিক যত খরচ হয় তত ওর সাথে সেগুলো যোগ করে দিতে হয়। সো এটা মাথায় রাখবা। সো আমরা পরিবহন খরচ হিসাব কিন্তু কখনোই লিখব না। তো এখানে হবে কত? 1500 টাকা। 1500 টাকা, ওকে। তারপর দেখো ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন খরচ 1500 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 28 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 800 টাকা। তার আগে একটু দেখো ওই যে হচ্ছে তোমার ব্যাখ্যাটা একটু দেখি, আগের লেনদেনে ব্যাখ্যা লেখা হয় নাই। ব্যাখ্যাটা কী হবে? ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। তাহলে কী হবে? আসবাবপত্রের পরিবহন ব্যয়, আসবাবপত্রের পরিবহন, ব্যাস হয়ে গেল। তারপর দেখো পরেরটা কি বলতেছে? ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে। তো মালিক পণ্য উত্তোলন করুক আর নগদ উত্তোলন করুক, সে যদি উত্তোলন করে তাহলে প্রতিষ্ঠানের প্রতি তার যে সত্ত্ব, সেই সত্ত্বটা কমে যাবে। তো মালিকের সত্ত্বটা কমে গেলে, মালিকানা সত্ত্ব কমে গেলে কি হয়? ডেবিট হয়। তো সে কাজটা করছে কি? উত্তোলন করছে, তো উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলন হিসাব ডেবিট কত টাকা? 800 টাকা। তাহলে এখানে লিখব 800 টাকা। এবার দ্বিতীয় স্টেপে যেটা, সেটা অনেকে নগদান হিসাব ক্রেডিট লিখে। তো সে তো নগদ টাকা উত্তোলন করেনি, সে উত্তোলন করছে কি? পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট হয়, কারণ যে পণ্যটা সে নিয়ে নিচ্ছে সেটা তো প্রতিষ্ঠানের ব্যয় হিসেবে আমি দেখাবো না, ঠিক আছে? প্রতিষ্ঠানের ওটাকে আর ব্যয় হিসেবে দেখাবো না, ব্যয়ের পরিমাণটা কমে গেল। তাহলে আমরা কি লিখব? পণ্য উত্তোলন, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট লিখব, ক্রয় হিসাব ক্রেডিট। এটা ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট। কত টাকা? এই 800 টাকায় হবে, ওকে। তাহলে এখানে আবার আমরা একটু লিখতে পারি কি? মালিক কর্তৃক পণ্য উত্তোলন। ব্যাখ্যার মধ্যে লিখে দাও মালিক কর্তৃক উত্তোলন। লেখা একটু বুঝে নিও, পারলে একটু আমি বলতেছি যেটা সেটা দেখে বুঝে নিও। মালিক কর্তৃক উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, জাস্ট এভাবে মাথায় রাখবা। তাহলে কি একটু খেয়াল করো, 8 তারিখে ছিল কি হচ্ছে তোমার চেকের মাধ্যমে চেক প্রদান করে পণ্য ক্রয় করা হয়েছে, এজন্য ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে 15 তারিখে কি ছিল? মনিহারি ক্রয় করা হয়েছে, কাগজ কলম, মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনিহারি একটা খরচ, এজন্য ডেবিট করলাম। তারপর আলমারি ক্রয়ের পরিবহন করেছে স্থায়ী সম্পদে, ওই স্থায়ী সম্পদ হিসেবে লিখছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর তারপর হচ্ছে পণ্য উত্তোলন হিসাব ডেবিট, এবং পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ক্রেডিট লিখতে হয়। যদি নগদ উত্তোলন করতো নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক হিসাব ক্রেডিট, এভাবে আমরা লিখতাম। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এবং আজকের এই ক্লাসে আমি আশা রাখি তোমরা যথেষ্ট পরিমাণ উপকৃত হওয়ার কথা, উপকৃত হবে। তার আগে ছোট একটা কথা বলি, প্লিজ যারা এখন পর্যন্ত আমার কোর্সে ভর্তি হওনি, একবারে ফিনান্স, উদ্যোগ, হিসাব বিজ্ঞান এই 3টে সাবজেক্টে যারা প্রথম 50 জন ভর্তি হবে, যে 50 জন প্রথমে ভর্তি হবে তাদের জন্য 50% ডিসকাউন্ট, একদম তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। তুমি নবম শ্রেণীতে হতে পারো, তুমি কি 10ম শ্রেণীতে হতে পারো, যে ক্লাসে হও না কেন, তোমার বোর্ড পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে গেলে কিন্তু তোমার এই সাবজেক্টগুলোতে ভালো প্রিপারেশন থাকতে হবে, প্লাস আনতে হবে। তো এই জন্য আমরা সাজিয়েছি একদম 3টা সাবজেক্ট একসাথে। সো এই 3টা সাবজেক্টের ক্লাস তুমি করতে পারবে, এই জন্য প্লিজ যত দ্রুত সম্ভব কোর্সে ভর্তি হয়ে যাও। প্রথম 50 জনের মধ্যে থাকতে পারলে 50% ডিসকাউন্ট থাকবে।
আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো ভিডিওগুলো। পারলে যত দ্রুত পারো 5 জন 2 জন 1 জন বন্ধুবান্ধবকে একটু মেনশন দাও কমেন্টে, যাতে করে তারাও ভিডিওটা দেখতে পারে, ক্লাসটা দেখতে পারে, উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।